আর একটা প্রশ্ন আপনার কাছে রাখি যে আপনি দীর্ঘদিন ধরে আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, ফলে রাজপথ আপনার চেনা, সরকার এর কর্মকাণ্ড আপনার জানা। এই সময় ঠিক কত সংখ্যক, আমি সংখ্যাটা চাইছি, এই সময় ঠিক কত সংখ্যক লোক মাঠে নামলে বা কর্মচারী মাঠে নামলে এই জয় নিশ্চিত হবে বলে আপনার মনে হয়? দেখুন, আমরা এটা আগেও বলেছি যে পশ্চিমবঙ্গে প্রায় 10 লক্ষের বেশি কর্মচারী, শিক্ষক এবং পেনশনার আছেন। কিছুই না, তাদের মধ্যে যদি 15% নামে একদিন রাস্তাতে, আমার মনে হয় দিনের শেষে তারা দাবি আদায় করে নিয়ে উপরে উঠে যাবে। হচ্ছে না সেটা, বলে বলে ঠিক আছে, সেটা তো অনেক ঠিক কিছু আছে বদলে যেত ছবিটা। ঠিক আছে দাদা, আপনার এই বক্তব্য আমার চ্যানেলের মাধ্যমে কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাদ বাকি আমরা ওয়েট করে থাকবো তাদের কি রিয়াকশন হয়। নমস্কার দা। হ্যাঁ, হ্যাঁ নমস্কার। নমস্কার। দাদা, আপনাকে যতটুকু চিনতে পেরেছি তাতে একটা জিনিস বুঝেছি যে আইনি লড়াই থেকে রাজপথের আন্দোলনের উপরেই আপনার ভরসা বেশি। এটা কেন? না, এটা মনে হয় মানে আমি ঠিক সহমত হতে পারলাম না আর কি এই বিষয়টার সাথে। তার কারণটা হচ্ছে যে মানে দুটোকেই কিন্তু সমান গুরুত্ব আমরা দিই। হুম। এখানে তো আর আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, আমাদের ব্যাপার। হুম। আমরা কিন্তু কোনোটাকেই ছোট বা কোনোটাকে বড় করে দেখি না। আমাদের মনে হয়েছে যে দুটোই আলটিমেটলি দাবি আদায়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আহ, মানে আইনি লড়াই, আইনি স্বীকৃতি না থাকলে যেমন অধিকারের আইনি স্বীকৃতিও জন্মায় না, বোধ জন্মায় না, সেখানে আত্মবিশ্বাসেরও একটু ঘাটতি থাকে। কিন্তু আইনি যে অধিকার, যে জয়লাভ, সেটাকে আবার বাস্তবায়িত করতে গেলেও কিন্তু আন্দোলনের প্রয়োজন আছে। আর হ্যাঁ, হ্যাঁ, আন্দোলনের এটাই আমরা ক্ষেত্রে একটা দেখেছি যে ব্যাপার। আমরা দেখলাম যে আপনি ডিএ মামলাতে একদম শেষের দিকে এসে যুক্ত হলেন, অর্থাৎ আইনের প্রতিও আপনার ভরসা আছে, তবুও আন্দোলনটাকেই প্রায়োরিটি দেন আর কি। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে আইনের দ্বারা যে জিনিসটা সম্ভব হয় না সেটা আন্দোলন দিয়েই বাস্তবায়িত করতে হয়। যেমন আমি একটা ক্লাসিক উদাহরণ দিই যে সুপ্রিম কোর্ট একটা রায় দিল যে 100 মিটারের নিচে যেগুলো, যেসব মানে বিন্ধ্য পর্বতে যেসব এলাকাগুলো থাকবে সেগুলোকে খনন কার্য চালানো যাবে। হুম। আন্দোলন দিয়ে কিন্তু সেই রায়কেও বদলে দেওয়া গেল। হুম। সুতরাং আন্দোলনের ভূমিকা গণতন্ত্রে তো আছে। মানে তার কোনো বিতর্ক মানে থাকতে পারে না, তার কোনো সাবস্টিটিউটও হয় না। এবার আমাদের মতো গণতন্ত্রে এবং আমাদের মতো মানুষ যারা শান্তিপূর্ণভাবে আন্দোলনে বিশ্বাস করি, আপনি তাদের কি ক্ষেত্রে এই আপনি কি দুটোর এটা গুরুত্বই খুব সমানভাবে অবশ্যই অবশ্যই, থাকে আর কি। আপনি কি এটা বিশ্বাস করেন যে রাস্তার আন্দোলনের মাধ্যমেই আমাদের প্রাপ্য ডিএ বা অন্যান্য যে সমস্ত অধিকার পেন্ডিং আছে সেগুলো আমরা পাবো? হ্যাঁ, সেটা তো ধরুন মানে কোর্ট তো রায় দিয়েছে, কোর্ট আমাদেরকে অধিকার ফিরিয়ে দিয়েছে, আমাদের যে অধিকার। হুম। এরপরে মানে সেটা বাস্তবায়িত হবে কিনা সেটাকে ঠিক করার দায়িত্ব তো এবার আমাদেরকে নিতে হবে। তো একদম খুব স্বাভাবিক একটা বিষয় আপনি যে দীর্ঘদিন আপনি দীর্ঘদিন ধরে আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। এই রাস্তার আন্দোলনের মাধ্যমে আহ, আপনি আমাদের জন্য বা কর্মচারীদের জন্য কি কি প্রাপ্তি হয়েছে এতদিন ধরে? দেখুন, প্রাপ্তির যদি প্রথম কথাটা বলেন সেটা হলো যে আমি শুধু ডি এর কথা বলছি না, যেমন ধরুন। আমি আমি সেই হুম। জায়গাতেই হুম। আসছি আর কি। হুম। স্বাধীনতার পর থেকে যেমন ডিএর যে ইস্যুটা, মানে ডিএটা তো শুধুমাত্র কর্মচারীদের অধিকার অধিকার হয়ে রয়ে গিয়েছিল এবং কর্মচারীদের সাথে মানে সাধারণ মানুষের সম্পর্কটা এমনই একটা জায়গাতে পৌঁছে গিয়েছিল যে কর্মচারীদের এই হিউজ পরিমাণ বকেয়া যে মহার্ঘ ভাতা, সেটা নিয়ে তারা মুখ খুলে বলতেও পারতো না। হুম। সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে পথে ঘাটে মানুষ বলতেন যে সব তো আপনারাই খেয়ে নিচ্ছেন। কিন্তু বর্তমান যুগে এই আন্দোলনের ফলেই কিন্তু ডিএটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা মেজর ইস্যু, এটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। সাধারণ মানুষ যার সাথে ডিএর কোনো সম্পর্ক নেই, তারা এই ডিএর ইস্যুটাতে আমাদেরকে সমর্থন করছেন কর্মচারীদেরকে এবং বলছেন যে হ্যাঁ সেটা তাদের প্রাপ্য, সেটাকে মিটিয়ে দেওয়া হোক। এই বিষয়টাও হয়েছে। তো একদম। সরকারের বহু রকম ন্যারেটিভ ছিল, যে ন্যারেটিভ গুলোকে আমরা ভাঙতে পেরেছি। তারা যেমন প্রত্যেক মুহূর্তে বলতেন যে আমাদের কাছে অর্থ নেই, সেই অর্থ না থাকার যে ফানুসটা সেটাকে আমরা ফাটিয়েছি। এখন মানুষ বুঝতে পারছেন যে হ্যাঁ, অর্থ প্রচুর আছে, ঠিক মতো ইউটিলাইজ হচ্ছে না।
একদম। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়টাকে যেভাবে আমরা সামনে নিয়ে এসেছি, আমার মনে হয় না কেউ সামনে নিয়ে এসছে বলে, এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই কথাটাও কেউ আমরা প্রথম ব্যবহার করতে শুরু করি এবং এখন সেটা সবাই ব্যবহার করছেন। অর্থাৎ মানে এবং আলটিমেটলি কর্মচারীদের দিনের শেষে প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি ছিল, কুকুর বিড়ালের মতো ঘেউ ঘেউ করবেন না আপনারা, চুপ করে বসুন, এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটারও কিন্তু আমূল বদলাতে উনি বাধ্য হয়েছেন আন্দোলনের চাপে পড়ে। এখন আর অকথা কুকথা বলার মতো সাহস আর দেখাতে পারেন না। সুতরাং এই সমস্ত কিছুই প্রাপ্তির ঝুলিতে আমাদের আছে। ধরা যায়। 26 তারিখে আন্দোলনের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। সমস্ত কর্মচারী, শিক্ষক, যারা রাজ্যের বিভিন্ন জায়গায় কাজে কর্মে নিযুক্ত আছেন, তাদের কাছ থেকে ঠিক কি আশা করেন আপনারা এই মুহূর্তে একদম শেষ লগ্নে দাঁড়িয়ে? আশা করি যে মানে পথে নামতে হবে। আপনারা আন্দোলন করছেন, আমাদের সহানুভূতি আছে। এই মানে এর মধ্যে সীমাবদ্ধ থাকলে আর হবে না। এর মধ্যে মানে এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও হবে না যে আমাদের নৈতিক আছে। এই নৈতিক সমর্থন দিয়ে কোনো কিছু হয় না। আলটিমেটলি লড়াইটা ময়দানে এসে পরে করতে হয়, এবং এই ময়দানে এসে লড়াই করার সময় এখন সুপ্রিম কোর্টের মানে আমাদের নিজেদের দাবি আমরা রক্ষা করতে পারবো কিনা তার থেকেও বড় বিষয় এখন যেগুলো এসে দাঁড়িয়েছে, সেটা হলো যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অন্যতম মানে গুরুত্বপূর্ণ রাজ্য এবং একটা মানে অঙ্গরাজ্য ভারত দেশের মধ্যে। সেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট এখানে মান্যতা পাবে কিনা সেই মানে প্রতিষ্ঠার লড়াইটাও কিন্তু এই রাজ্যের শিক্ষিত মানুষকে লড়তে হচ্ছে। সুতরাং মানে এই সমস্ত দিকগুলোই বিষয় আছে আর কি। ডিএ পাওয়ার ক্ষেত্রে আমরা একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। এখন সরকারের বিরুদ্ধে ঠিক কেমন আন্দোলনের চাপ রাখা উচিত বলে আপনার মনে হচ্ছে? নিয়মিতভাবে মিছিল, অবস্থান, সরকারের সাথে নন কোঅপারেশনে যাওয়া এবং আলটিমেটলি ধর্মঘট, এই সমস্ত কিছু যদি প্রয়োজন পড়ে আবার অনশনে উপস্থিত হতে পারে হয়তো। দাদা, লাস্ট আর একটা প্রশ্ন আপনার কাছে রাখি, যে আপনি দীর্ঘদিন ধরে আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, ফলে রাজপথ আপনার চেনা, সরকার এর কর্মকাণ্ড আপনার জানা। এই সময় ঠিক কত সংখ্যক, আমি সংখ্যাটা চাইছি, এই সময় ঠিক কত সংখ্যক লোক মাঠে নামলে বা কর্মচারী মাঠে নামলে এই জয় নিশ্চিত হবে বলে আপনার মনে হয়? দেখুন, আমরা এটা আগেও বলেছি যে পশ্চিমবঙ্গে প্রায় 10 লক্ষের বেশি কর্মচারী, শিক্ষক এবং পেনশনার আছেন। কিছুই না, তাদের মধ্যে যদি 15% নামে একদিন রাস্তাতে, আমার মনে হয় দিনের শেষে তারা দাবি আদায় করে নিয়ে উপরে উঠে যাবে। হচ্ছে না সেটা, বলে বলে সেটা তো অনেক কিছু বদলে যেত ছবিটা। ঠিক আছে দাদা, আপনার এই বক্তব্য আমার চ্যানেলের মাধ্যমে কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাদ বাকি আমরা ওয়েট করে থাকবো তাদের কি রিয়াকশন হয়। একটা প্রশ্ন করছি দাদা, আমরা তো ভিডিও করি এই সমস্ত বিষয় নিয়ে, আহ, অনেক ধরনের পজিটিভ কমেন্ট বেশি পাই, নেগেটিভ কমেন্ট করেন না এমন নয়। যেমন ইদানিংকালে একজন কমেন্ট করেছে যে গাছে কাঁঠাল গোপে তেল। আমি তার হাসি একটা ইমোজি দিয়ে আমিও একটা কমেন্ট করেছি যে না, আমরা গোপে তেল মেখে বসে নেই, কাঁঠাল পাড়ার চেষ্টা করছি। তারপরে দেখি উনি ওনার মেসেজটা ডিলিট করে দিলেন। তো আমি বলতে চাইছি যে আহ, এই ধরনের লোক কোনোদিন আন্দোলনে আসছে না, ভিডিওতে নেগেটিভ কমেন্ট করছে, আবার একা একা নিভৃতে বসে ডিএর হিসাব করছে যে কত ডিএ পাওয়া যাবে। এদের সম্পর্কে আপনার কি বার্তা থাকবে? দেখুন, এবার মনে হয় যে সময়টা এসে গেছে প্রত্যেকটা দপ্তরের বাইরে না এইসব মহাপুরুষদের ছবিগুলোকে ফ্লেক্স করিয়ে টাঙিয়ে দিয়ে মানুষের মধ্যে দেখানো প্রয়োজন। শিক্ষিত মানুষ দেখুক যে এইসব অমেরুদণ্ডী প্রাণীরাও এখনো পর্যন্ত নিজেদের বিবেকের বিসর্জন দিয়ে নিজেদের অধিকারের পরিবর্তে অন্য কোনো কিছু দিয়ে তার আর্থিক ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সুতরাং ওদেরকে নিয়ে খুব বেশি ভেবে লাভ নেই। স্বাধীনতা আন্দোলনে কারা যোগদান করবেন না করবেন সেসব নিয়ে তো আর আন্দোলন থেমে থাকেনি। আন্দোলন চলেছে, সেখানে যাদের সৌভাগ্য হয়েছে তারা জয়েন করতে পেরেছেন। তা
এইসব দুর্ভাগা মানুষদেরকে নিয়ে ভেবে কি হবে? ঠিক আছে দাদা। যাদের হুম, বিবেক জেগেছে এবং লড়াইয়ের জন্য মেরুদণ্ডটা ঋজু হয়েছে তারাই তারাই আসুন। আসবে, তারাই আসবে। দাদা, আমাদের তো অনেক কর্মচারী সংগঠন রয়েছে, কোনো কর্মচারী সংগঠনই কিন্তু সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নয়। সকলেরই লক্ষ্য কর্মচারীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া। তাহলে দাবি দাওয়া আদায়ের বিষয়ে আমরা সমস্ত কর্মচারী সংগঠন একসঙ্গে লড়াই করতে পারছি না কেন? না, এবারে তো হয়েছে তো। আমরা যে প্রেস কনফারেন্স করলাম সেখানে যেমন আমরা ছিলাম, আহ, নিখিল আমরা যেমন নিখিল কোনো বঙ্গ। হুম। আমরা যেমন কোনো রাজনীতির মধ্যে থাকি না, হুম। ঠিক একই রকম ভাবে বামফ্রন্ট যে শিক্ষক সংগঠন। শিক্ষক সংগঠন শুধু নয়, মানে হুম। সমস্ত কর্মচারী সংগঠনদের যে যৌথ মঞ্চ আছে বামপন্থীদের, তাদের প্রতিনিধিরা ছিলেন। আবার আমাদের বাম পার্শ্বে ছিলেন বিজেপির যারা কর্মচারী এবং শিক্ষক সংগঠনের যারা প্রতিনিধি ছিলেন তারা ছিলেন। সুতরাং সকলে মিলে তো এক হয়েছেন, তো একই মঞ্চে বর্তমানের এই রাজনৈতিক পরিস্থিতিতেও বাম ডান রাম সব এক জায়গাতে মিলিয়ে তো আন্দোলনের নামছেন। সুতরাং হচ্ছে না হ্যাঁ, সেটা বলা এবার যাচ্ছে না। এবার এবার সেটা আমরা দেখতে পারলাম। কারণ এরকমই তো হওয়া উচিত যে সংগ্রামী যৌথ মঞ্চের এজেন্ডাকে অন্য কোনো সংগঠন সাপোর্ট করছে, পথে নামছে, আবার আপনি সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে অন্য সংগঠনের এজেন্ডার পেছনে ঝাঁপিয়ে পড়ছেন। আখেরিতে তো আমাদের কর্মচারীদেরই উপকার হবে, না? একদম। দাদা, একটু কথা বলি। বিগত 15 বছরে আমরা দেখলাম আপনার নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন, লড়াই, আর অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মাননীয় ফিরদৌস শামীম, এরকম কতিপয় আইনজীবীদের আইনি লড়াই কোর্টে। তাছাড়া তেমন কোনো আন্দোলন চোখে পড়লো না। বিষয়টি কি নেতৃত্বের অভাব না সাহসে? দেখুন, ডিএ মামলাতে সুপ্রিম কোর্টে অন্তত যে আইনজীবীদের নাম করলেন তাদের থেকে প্রভাবের দিক থেকে গোপাল সুব্রমণিয়াম অনেক বেশি কার্যকরী ছিলেন। সুতরাং মানে এই মামলাতে নিয়ে যদি কোনোদিন কোনো পর্যালোচনা হয় তাহলে তার নামটাকে উল্লেখ অবশ্যই করতে হবে। না, বিকাশ বাবু তো অবশ্যই আছেন। আমি ঠিক রাজ্যের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কথাটা তুলেছি যে এই গভর্নমেন্টের আমলে অ্যাকচুয়ালি আন্দোলন ও করার তো আচ্ছা কোনো আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা। গভর্নমেন্ট আমলে অ্যাকচুয়ালি দেখুন, মানে আন্দোলনের সেটা কোনো তো আমার জায়গাই মনে ছিল হয় না। যে আমরা এখানে বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে অনেক মিস করেছি। এই পরিস্থিতিতে যদি মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকতেন তাহলে রাজ্যটা হয়তো মানে আন্দোলনের ক্ষেত্রে অন্যরকম একটা চেহারা আমি দেখতে আমি পাচ্ছি। আমি ঠিক এই এই জায়গাটাই শুনতে চাইছি। কেননা ইস্যুর তো কোনো অভাব নেই। মানে প্রত্যেকেই বলছে যে সব থেকে চরমতম দুর্নীতিগ্রস্ত একটা সরকার। তাহলে তার ইস্যুর অভাব নেই, কিন্তু আন্দোলনের না, অভাব কেন? দুর্নীতির বিরুদ্ধে সেরকম ভাবে সোচ্চার হতে কিন্তু আমরা কাউকেই দেখছি না। এটা দুর্ভাগ্যের বিষয় হলেও সত্যি যে দুর্নীতিটাকে খুব সযত্নে অধিকাংশ জন এড়িয়ে যেতে চাইছেন। আমরা জানি না সেটা কি ব্যাপার, অথচ পশ্চিমবঙ্গের মেন সমস্যা কিন্তু দুর্নীতি। এই দুর্নীতি বন্ধ না হলে কোনো কিছুই বন্ধ হওয়া সম্ভব নয়। চেষ্টা করা যাক, আমরা যদি চেষ্টা করে দেখি যে দুর্নীতিটাকে একটা ইস্যু তৈরি করতে পারছি আমরা, তাহলে সেটাই করি। অন্তত আহ, মানে সমস্ত জায়গায় যখন বন্ধ হয় তখন তো শিক্ষিত মানুষকে দায়িত্ব নিতে হয়। আমরা যদি সেই জায়গাটাকে দায়িত্ব নিয়ে দুর্নীতিটাকে একটা বড় ইস্যু করে তুলতে পারি তাহলে হয়তো দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গের দিকে আমাদের যে যাত্রা আরো এক ধাপ এগোবে। বা বা যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্নকে সফল করার পিছনে আমাদেরও কিছু ভূমিকা থাকবে। তো একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে 23 তারিখ, মাঝে 24 আর 25 দুদিন সময় আছে। 26 তারিখে আপনাদের আন্দোলন। আহ, কর্মচারীদের উদ্দেশ্যে একদম অন্তিম কি বার্তা আপনি দিতে চাইছেন? পথে নামুন। আহ, নিজেদের মেরুদণ্ডটা যে সত্যি করেই এখনো পর্যন্ত বিকিয়ে যায়নি, নিজেদের শিক্ষা যে আপনার যে শিক্ষা সেই শিক্ষা যে আপনার বিবেকের বাহক এবং ধারক হয়ে আছে সেটা প্রমাণ দেওয়ার তারিখ 26 তারিখ। অনেক ধন্যবাদ দাদা, অনেকটা সময় দিলেন কথা বলার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ। ধন্যবাদ। হুম হুম।